সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিকিৎসক সপ্তাহ 2025। প্রতি বছরেই 1 থেকে 7 এপ্রিল এই চিকিৎসক সপ্তাহ পালন করা হতো, কিন্তু এবছর অর্থাৎ 2025 সালে পালন করা হচ্ছে 19 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এই চিকিৎসক সপ্তাহ নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, তিনি হলেন ডক্টর ফয়সাল বিন সালে, মুখপাত্র চিকিৎসক সপ্তাহ উদযাপন পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে চিকিৎসক সপ্তাহ 2025 পালন করা হচ্ছে, পালিত আপনারা করছেন, সেই প্রসঙ্গে আপনার কাছে প্রথমে একটু জানবো যে এই যে চিকিৎসক সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা, এই দুটোর মধ্যে আসলে তফাৎ কি এবং কেন আসলে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে? চিকিৎসক সপ্তাহ পালন করার কয়েকটা উদ্দেশ্য আছে। এর মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে চিকিৎসকরা আমাদের সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের সমাজকে রক্ষা করবার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য যে কাজটা করে থাকেন তার একটা অ্যাপ্রিসিয়েশন করার মাধ্যমে এই সপ্তাহ উদযাপনের মাধ্যমে করা যায়। দ্বিতীয়ত, চিকিৎসকদের কিছু স্বার্থ আছে, কিছু দায়িত্ব আছে এবং কিছু কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে তারা নানা রকম বিপদেরও সম্মুখীন হন। এই সমস্ত বিষয়ে নিয়ে যদি আমরা চিকিৎসকদেরকে সাহায্য না করতে পারি, যদি তাদের উপযুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে না পারি, তবে কিন্তু আমরা তাদের কাছ থেকে প্রকৃত সেবাটা পাবো না। এই সব কিছু ভাবনা নিয়েই আমাদের চিকিৎসক সপ্তাহটা উদযাপিত হয়ে আসছে। আর স্বাস্থ্য সুরক্ষা আর চিকিৎসক সুরক্ষা দুটা কাছাকাছি হলেও অবশ্যই একটা পার্থক্য আছে। স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা বর্তমানে প্রণয়ন করা হচ্ছে, সেখানে আসলে এটা সবাইকে কাভার দিচ্ছে। আমরা যদি একটা চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করি, তার মধ্যে যারা চিকিৎসা সেবা গ্রহীতা আছেন তারা আছেন, অর্থাৎ রোগী যারা আছেন তারা আছেন, এবং যারা দিচ্ছেন অর্থাৎ চিকিৎসক, অন্যান্য চিকিৎসক সহযোগী যারা আছেন, সেবিকারা আছেন তারা। তারপরে সামগ্রিকভাবে যারা এটা ব্যবস্থাপনায় আছেন, কিছু আইনগত দিক আছে। তো স্বাস্থ্য সুরক্ষা কিন্তু এটা সবাইকে কাভার করে। আর চিকিৎসক সুরক্ষার কথা যদি আমি বলি, একজন চিকিৎসক শুধু চিকিৎসকই নন, যে কোনো একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে যদি নিরাপত্তা এবং সুরক্ষা না পান, তবে কিন্তু তার কাছ থেকে কখনোই আমরা প্রকৃত সেবাটা আশা করতে পারবো না। তো সেজন্য নিরাপদ কর্মস্থল রাখা এবং একজন চিকিৎসক যেন তার পেশাগত দায়িত্বটা সুন্দরভাবে, সঠিকভাবে পালন করতে পারেন, এ সব কিছু নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, আমি এখন ডক্টর ফয়সাল আপনার কাছে জানতে চাই, চিকিৎসক সপ্তাহ এই যে দিবসটি পালন করা হচ্ছে, প্রত্যেকটা দিবসেরই কোনো না কোনো একটা প্রতিপাদ্য বিষয় থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই সপ্তাহের কোনো প্রতিপাদ্য বিষয় রয়েছে কিনা? চিকিৎসক সপ্তাহ 2025 এই বছর আমাদের প্রতিপাদ্য বাংলাদেশ বিনির্মাণের দরকার চিকিৎসা খাতের সংস্কার। বেসিক্যালি চিকিৎসা খাতের সংস্কারকে ফোকাস করে আমরা এই সপ্তাহটাকে ঢেলে সাজিয়েছি, যেখানে চিকিৎসকদের সুরক্ষা যেমন প্রাধান্য পেয়েছে, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা প্রাধান্য পেয়েছে, পাশাপাশি রোগী সুরক্ষার কথাও প্রাধান্য পেয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে এখানে যারা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যারা রয়েছে তাদের আসলে ভূমিকাটা এখানে কতটুকু? স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু নীতি নির্ধারকের ভূমিকা পালন করছে। আবার যদি আমরা অধিদপ্তরের কথা বলি, স্বাস্থ্য সেবাটা নির্ধারণ করছে স্বাস্থ্য অধিদপ্তর, আবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেখছেন স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থাটা। আমরা সপ্তাহটা করার উদ্দেশ্যই স্বাস্থ্য একটা মৌলিক চাহিদা হওয়া সত্ত্বেও চিকিৎসকদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বা চিকিৎসকদের জন্য একটা গ্রোথ কালচার তৈরি করার জন্য তেমন কোনো কিছু ছিল না। এই বিষয়টাকে সামনে রেখে 2019 সালে আমরা প্রথম ঘোষণা দিই চিকিৎসক দিবস উদযাপন করব। 2020 সালে কোভিড অতিমারির সময়ে আমরা সপ্তাহটা ওইভাবে আয়োজন করতে পারিনি বা দিবসটা আমরা ঘরোয়া একটা আলোচনা করেছিলাম। পরবর্তীতে 2021 সাল থেকে বাংলাদেশের চিকিৎসকদের দুটো সিভিল সোসাইটি অর্গানাইজেশন, প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট প্রথম এই উদ্যোগটা গ্রহণ করে। শুরু থেকে ফিলোসফি যেটা ছিল যে চিকিৎসক সপ্তাহ একক কোনো সংগঠন বা কারো কিছু হবে না, বৃহৎ পরিসরে সকল চিকিৎসকদের জন্য রোগীদেরকে সাথে নিয়ে, অন্যান্য পেশাজীবীদেরকে সাথে নিয়ে উদযাপন করা হবে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা কমিউনিকেশন করেছি, এই দুই সংগঠনই কাজটা এগিয়ে নিয়ে গেছে। এবছর বাংলাদেশের
10টি সংগঠন একসাথে এক ছাতা নিয়ে শেষে আমরা কাজ করছি। এই সপ্তাহটা আমরা উদযাপন করব যেন স্বাস্থ্যের যে সকল পরিবর্তনগুলো দরকার, যে সকল চ্যালেঞ্জেসগুলো দরকার, রোগীর সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যা যা করা দরকার সেগুলো নিয়ে কথা বলা, স্বাস্থ্য শিক্ষার পরিবর্তন নিয়ে কথা বলা। সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের সব কিছু মূলত পলিসি মেকারদেরকে সেন্টার করেই আসলে, ফলে অবশ্যই এখানে তাদের ভূমিকাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন স্যারের কাছে একই বিষয়টা জানতে চাই যে এই যে স্বাস্থ্য খাতের উন্নয়ন, আপনাদের চিকিৎসকদের পক্ষ থেকে কি ধরনের আপনাদের এক্সপেকটেশন রয়েছে বা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা যদি একটু বলতেন। বাংলাদেশে 37টা সরকারি মেডিকেল কলেজ, 67টা বেসরকারি মেডিকেল কলেজ এবং সেনাবাহিনী পরিচালিত আরও 5টি, মোট 110টি মেডিকেল কলেজ আছে। এখন এই মেডিকেল কলেজগুলো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অধীনে কিন্তু তৈরি করা হয়নি। যার যখন যেখানে খুশি হয়ে মনে হয়েছে আমি এখানে একটা স্থাপন করব, সরকারকে হয়তো বলা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, একটা মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে। বেসরকারি মেডিকেল কলেজগুলো একইভাবে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অধীনে হয়নি। দেখবেন ঢাকা শহরের মধ্যে হয়তো অনেকগুলো আছে, আবার কোনো কোনো প্রত্যন্ত অঞ্চলে তাদের সংখ্যা কম। এই পুরো বিষয়টাকে আসলে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা আছে এবং যেটা মুশকিল হচ্ছে অপরিকল্পিতভাবে তৈরি করার কারণে এই মেডিকেল কলেজগুলোর অনেকগুলোরই অবকাঠামো ঠিকভাবে তৈরি করা হয়নি। শিক্ষকের সংকট রয়েছে, ছাত্রাবাস, ছাত্রছাত্রীরা যেখানে অবস্থান করবে, যেখানে থেকে পড়াশোনা করবে, হোস্টেল, সেগুলোর সংকট রয়েছে। তো এই সব কিছু সংস্কারের কাজ আমরা করছি এবং আরও বেশি মাত্রায় করার প্রয়োজন রয়েছে। কারণ যদি মেডিকেল শিক্ষাঙ্গন যদি ভালো না হয়, যদি উন্নত মানের শিক্ষা ক্ষেত্রে যদি উন্নত মানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা না যায়, তাহলে আমরা ভালো চিকিৎসক পাবো কোত্থেকে? তো এটা এই বর্তমান সময় সব সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ সবগুলোটার মানই এক নয়। সরকারি মেডিকেল কলেজে যেমন খুব উন্নত মানের মেডিকেল কলেজ আছে, আবার মাঝারি মানের মেডিকেল কলেজ আছে, আবার এমন কিছু মেডিকেল কলেজ আছে যেটার মান নিয়ে আমরা নিজেরাই চিন্তিত। সেই একইভাবে বেসরকারি মেডিকেল কলেজে কোনো কোনো বেসরকারি মেডিকেল কলেজ আছে যাদের সুযোগ সুবিধা, যাদের শিক্ষক মণ্ডলী, যাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত উন্নত মানের। তো সেটার জন্য যদি কেউ মনে করেন যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করলেই চিকিৎসক খারাপ হবেন, এমন নয়। তবে এটাও ঠিক যে সব সরকারি এবং বেসরকারি দুই ধরনের মেডিকেল কলেজের মধ্যে কিছু কিছু আছে যেগুলোর মান নিয়ে আমাদের সংশয় আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি, আমরা চেষ্টা করছি সেগুলোর মান উন্নয়ন করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ সেগুলো করা, এবং মেডিকেল কলেজের একটা ন্যূনতম মান বজায় রাখতে হবে এবং সেটাই আমরা প্রথমত চেষ্টা করছি। যদি কোনো কারণে একান্তই সম্ভব না হয় সেটা তো ভিন্ন কথা, বাট আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার একটা আন্তর্জাতিক পর্যায়ে মানে যেন বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা বজায় থাকে। যে সরকারি যে মেডিকেল কলেজ সেগুলোর মান বজায় রাখার জন্য যা যা করা দরকার সেটার দায়িত্ব মূলত সরকারের, আর বেসরকারি মেডিকেল কলেজগুলোর দায়িত্ব তো প্রধানত তাদের, আর সরকারের কাজ হচ্ছে মনিটরিং করা। তো সরকারের মেডিকেল কলেজগুলোর মধ্যে কয়েকটা মেডিকেল কলেজের বিষয় যেগুলো নিয়ে প্রশ্ন এসেছে, আমরা অলরেডি সেগুলোর বিশেষ নজর দিচ্ছি, সেগুলো উন্নত করার চেষ্টা করছি। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের যে নজরদারি সেটা আমরা বাড়িয়েছি। বিশেষ করে আমাদের একটা মন্ত্রণালয়, একটা কমিটি আছে যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো আমরা সাধারণভাবে চেষ্টা করি যে একটা মেডিকেল কলেজে 100 জন স্টুডেন্টের জন্য ব্যবস্থা আছে, কিন্তু সেখানে 100 জন ছাত্রছাত্রী পড়ানোর মতো অবকাঠামো নেই। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হয়তো আসন সংখ্যা কমিয়ে দেওয়ার সুপারিশ করি, বলি যে 100 জনের জায়গায় 50 জন হোক বা 60 জন হোক। আমরা চেষ্টা করব বজায় রেখে মানটাকে উন্নত করে রাখতে, মানটাকে ধরে রাখতে, যেন না আন্তর্জাতিক মানের সঙ্গে আমাদের চিকিৎসকরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ডক্টর ফয়সাল, চাই এই যে বেসরকারি যে শিক্ষা স্বাস্থ্য খাত রয়েছে সেই সম্পর্কে আপনার আসলে মতামত কি? আমরা 2022 সালে একটা বড় ডেটার কথা যদি বলি, দেখা যায় বাংলাদেশের 15% জনগণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন, অপরদিকে 85% জনগণ কিন্তু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে। ফলে সরকারের কিন্তু বড় একটা দায়িত্ব আছে এই সকল প্রতিষ্ঠানের মানগুলো দেখা, সামগ্রিক বিষয়গুলো দেখভাল করা। দেশের 18 কোটি জনগণের আমরা স্টেক হোল্ডার, কিন্তু বাস্তবতা কিন্তু 15% জনগণ তাদের কাছ থেকে সেবা নিচ্ছে, বাকি 85% জনগণ সেবা নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান হতে। এবার বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে কতটুখানি ভূমিকা পালন করে, এই ভূমিকাটা কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই কেবলমাত্র অনুমোদন দেওয়া এবং অল্প কিছু রেগুলেশনের কথা, আমি অল্প এবং দুর্বল কিছু রেগুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এই জায়গাটা আসলে খুব শক্ত হাতে শক্তভাবে দেখা দরকার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ করা, সেখানকার মূল্য নিয়ন্ত্রণ করা, সেখানকার সেবা নিয়ন্ত্রণ করা, চিকিৎসক
এবং জনগণের মধ্যে যে দূরত্বটা সেটাকে কমে নিয়ে আসে, এটার জন্য সরকারকে অবশ্যই অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে। আর পাশাপাশি আরও একটা ব্যাপার আমি এখানে অ্যাড্রেস করতে চাই, বাংলাদেশের জনগণের কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার অলমোস্ট ৭০%, অর্থাৎ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যে খরচ হয় তার ৭০% যায় জনগণের পকেট হতে। একটা আদর্শ দেশের কিন্তু বৈশিষ্ট্য হওয়া উচিত রাষ্ট্র তার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এখন এখানে কিন্তু বড় একটা আমাদের দুর্বলতা রয়ে গিয়েছে। সেক্ষেত্রেও বেসরকারি খাতের সাথে সরকারি খাতের কীভাবে সমন্বয় করা যায় সেই ব্যাপারটা দেখতে হবে। বিশেষ করে শুধুমাত্র ওষুধ কেনার পিছনেই একজন জনগণের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ৬০% ব্যয় হচ্ছে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বড় একটা দায়িত্ব হবে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদের সাথে নেগোসিয়েশন করা, সেই দামগুলো নিয়ন্ত্রণ করা। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার হতে পারে। বাইরের দেশের সঙ্গে যদি একটু কম্পেয়ার করি, সেখানে কিন্তু প্রতিটা জনগণের কিন্তু স্বাস্থ্য বীমা রয়েছে, যেটি আমাদের দেশে কিন্তু নেই। এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশের যে সামগ্রিক প্রেক্ষাপট, এখানে স্বাস্থ্য বীমা কতখানি সফল হবে আমরা ঠিক জানা নেই, বাট করতে পারলে তো নিঃসন্দেহেই ভালো হবে। সেক্ষেত্রে সরকারের যথাযথ পরীক্ষণ টুলস থাকা উচিত। সরকারি কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স একটা সেক্রেটারিয়েট আছে বাংলাদেশ সরকারের, কিন্তু সেই সেক্রেটারিয়েট সেখানে আমাদের বড় একটা চাওয়া আসলে ছিল, আমরা হয়তো সবসময় এটা বলে আছি, সামনেও বলবো যে কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে নিয়ে বড়ভাবে কাজ করা। আর একটা পয়েন্ট আমি একটু অবশ্যই বলতে চাই, দেখুন বিভিন্ন পেশাজীবী, সেটা হতে পারে পুলিশ বা প্রশাসনের কোনো পেশাজীবী, তারা যখন পেশায় ঢোকেন তাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিংয়ের, কম্প্রিহেন্সিভ একটা লার্নিংয়ের সিস্টেম থাকে। বাট বাংলাদেশে যদি চিকিৎসকদের একাডেমিক কারিকুলামটা আমরা চিন্তা করি, স্যার ডেফিনেটলি অনেক ভালো বলতে পারবেন, সেই কারিকুলামে কমিউনিকেশনের অংশটুকু খুবই অল্প, মেডিকেল এথিক্সের অংশটুকু খুবই অল্প। আমাদের দেশে যে কারিকুলাম, সেই কারিকুলামে কিন্তু বলা নেই কীভাবে একজন প্যাশেন্টের সাথে শেয়ার ডিসিশন মেক করতে হয়, কীভাবে ব্যাড নিউজটাকে ব্রেক করতে হয়। এই ব্যাপারগুলো কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা যদি বলি অথবা মন্ত্রণালয় বলি, বিএমডিসিকে কাজ করতে হবে, যাতে আমাদের যারা মেডিকেল গ্রাজুয়েট হয় শুরু থেকে এই ব্যাপারগুলো শিখে আসতে পারে। স্যার, আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে স্বাস্থ্য খাত রয়েছে, সেটিকে আসলে সংস্কার করার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের আসলে এমফাসাইজ করা উচিত বা নজর দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমাদের যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা আছে সেখানে কারিকুলামের ভেতরে বিহেভিয়ারাল সায়েন্স, অ্যাটিটিউড টু পেশেন্ট, ব্রেকিং ব্যাড নিউজ, এই ধরনের কিছু টপিক, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে পেশেন্ট কাউন্সেলিং। এই জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে। রোগীদের একটা বড় অভিযোগ আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে, ডাক্তার সাহেব কথা বলেন না। তো এই বিষয়টাকে আমাদের কোর্স কারিকুলামের ভেতরে চিকিৎসকদেরকে তাদের ছাত্রাবস্থাতেই যদি সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, যেটা বিশ্বের অনেক দেশেই করা হয়, তাহলে হয়তো কিছুটা উপকার পাওয়া যাবে। আমাদের সেখানে এটা এখনো হয়নি। আর আরেকটা, যেটা আমাদের দেশের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমার নিজের চিকিৎসার জন্য নিজে যে অর্থটা ব্যয় করতে হয়, সেটা একটা বড় অংশ আমাদের দেশের দারিদ্র্যের একটা বড় কারণ। আমরা যদি প্রতি বছর লক্ষ লক্ষ পরিবার শুধুমাত্র একজন পরিবারের একজন সদস্যের চিকিৎসা করতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে তারা তার শেষ সম্বল যে একটা জমি আছে সেটা বিক্রি করছেন, অথবা এমন একটা ঋণ নিতে বাধ্য হচ্ছেন যেটার চক্রবৃদ্ধির হারের সুদের কারণে পরিবারটা সর্বশান্ত হয়ে যাচ্ছে। আর একটা স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমাটাও আমাদের দেশের জন্য, এটা নিয়ে আমাদের যে মন্ত্রণালয়ে হেলথ ইকোনমিক ইউনিট একটা ইউনিট আছে, তারা এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। স্বাস্থ্য বিমাটার ক্ষেত্রে এখানেও আমাদের মানসিকতার একটা প্রশ্ন আসছে। যদি এটা বিমা হয় তাহলে একটা প্রিমিয়াম দিতে হবে। এখন প্রিমিয়াম দেওয়ার ব্যাপারে মানুষকে আগ্রহী করা, অথবা আদৌ প্রিমিয়াম দেওয়ার সামর্থ্য আমাদের দেশে কত ভাগ জনগোষ্ঠীর আছে, এই ইস্যুগুলো আসবে। তারপরেও সামগ্রিকভাবে অন্তত মেজর যে কতগুলো রোগ আছে, যেগুলোতে আমরা যদি চিন্তা করে বলি যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ, ক্যান্সার, কিডনি, লিভার, এরকম কতগুলো আছে, এবং রেসপিরেটরি ডিজিজ, যেগুলো একটা মেজর অংশ। এবং এই রোগগুলোতে দেখা যায় যে শুধুমাত্র রোগীকে আক্রান্ত করে যে তা নয়, অর্থনৈতিকভাবে তার পরিবারটাকেও পঙ্গু করে দেয়। আরও একটা খারাপ দিক হচ্ছে যে ধরেন হৃদরোগের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এমন হয়েছে যে 20 বছর আগেও যে হৃদরোগটা একেবারে ফ্যাটাল ছিল, সেটার এখন খুব ভালো চিকিৎসা চলে এসেছে। ক্যান্সারের ক্ষেত্রে এই অগ্রগতিটা, বৈজ্ঞানিক অগ্রগতিটা তুলনামূলকভাবে কম, এবং ক্যান্সারের রোগী ধীরে ধীরে একটা গুরুতর পরিণতির দিকে যায়। ক্যান্সার চিকিৎসার ব্যয়টাও বেশি অন্যান্য ইয়ের তুলনায়। তো এই যে বেসিক নন কমিউনিকেবল কমন ডিজিজ যেগুলো আমাদের দেশের মৃত্যুর একটা বড় অংশ, সেগুলোর জন্য যদি আমরা সংস্কার করে কিছু ভালো ব্যবস্থা করতে পারি। আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের দেশের হাসপাতালগুলো একাডেমিক হসপিটাল এবং সার্ভিস হসপিটাল, এই কনসেপ্টটাই আলাদা নাই। আপনি যদি ঢাকা শহরে চিন্তা করেন, ঢাকা শহরের সবচেয়ে বড়
হাসপাতাল যদি আমরা চিন্তা করি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লোকজন বিপদে পড়লে সাধারণ মানুষ ওখানেই যায়, আজকে না গত 70 বছর ধরে 60 বছর ধরে ওখানেই যাচ্ছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো একটা একাডেমিক হসপিটাল। এই হাসপাতালটা তৈরি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যেন শিক্ষা নিতে পারে। এই হাসপাতালটার প্রাইমারি মূল উদ্দেশ্য কিন্তু সেবা না, মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। কিন্তু এই হাসপাতালটাকে আমরা, যেহেতু আমাদের হাসপাতালের সংখ্যার স্বল্পতা রয়েছে, এই জন্য আমরা এটাকে বাধ্য হচ্ছি। হাসপাতাল এবং সেই সাথে কিন্তু প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের সংখ্যাও কিন্তু সেটাও কম রয়েছে, এবং হাসপাতালের সংখ্যা, চিকিৎসক ধরুন একটা যে কোনো জায়গায় বসেও চিকিৎসা দিতে পারেন, কিন্তু একটা হাসপাতালে ইনপেশেন্ট হসপিটালের সংখ্যা খুবই স্বল্পতা রয়েছে। তো বর্তমানে সরকার কতগুলো উদ্যোগ নিয়েছেন কিছু সার্ভিস হসপিটাল তৈরি করার জন্য, যেমন চট্টগ্রামে একটা 500 বেডের হসপিটালের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, ঢাকাতেও একাধিক হসপিটালের। আপনারা শুনেছেন যে চীনের সহযোগিতায় উত্তরবঙ্গে, আমি ইনফ্যাক্ট রংপুরে আমি ভিজিটও করে এসেছি গত সপ্তাহে, ওখানকার সম্ভাব্য দু একটা জায়গা যেগুলো হতে পারে। এই ধরনের সার্ভিস হসপিটালের সংখ্যা যদি বাড়ানো যায় এবং সেখানে যদি আমরা যথেষ্ট সংখ্যক চিকিৎসককে নিয়োগ দিতে পারি, তবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে দারিদ্র্যের একটা কারণ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এইটা কিছুটা কমে আসবে। আর পাশাপাশি আরেকটা জিনিস কখনোই আমরা ইগনোর করতে পারবো না, যে বেসরকারি খাত কিন্তু আমাদের চিকিৎসা সেবা একটা বিরাট অবদান রাখছে, যেটাও ডক্টর ফয়সাল উল্লেখ করেছে। আমরা অনেক সময় মনে করি যে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তো বটে, তারা তো ব্যবসার জন্যই এটা শুরু করেছে, কিন্তু তারা যে আমাদের দেশের একটা বিরাট অংশ স্বাস্থ্যসেবার প্রদান করছে, যে এটা আদারওয়াইজ হয়তো পুরোপুরি বার্ডেনটা সরকারি হাসপাতালগুলোর উপর এসে পড়তো, এটা কিন্তু তাদেরকে কৃতিত্ব দিতে হবে। এবং এই জন্য সরকারের দায়িত্ব একদিকে যেমন এটা নিশ্চিত করা তারা যেন নিয়ম নীতির অধীনে সুষ্ঠু সেবাটা যেন মানুষকে দেয়, কিন্তু আবার পাশাপাশি তারাও যেন গ্রো করতে পারে, তারাও যেন নতুন নতুন শাখা খুলতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করাটাও সরকারের দায়িত্ব। অধ্যাপক ডক্টর নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ডক্টর ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে স্বাস্থ্য খাত এবং চিকিৎসক সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার সেই বিষয়গুলো নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে যে আপনাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকরা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা সঠিক ধারণা পাবেন যে আসলে ভবিষ্যতে এই স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার জন্য আপনারা আসলে কত ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন এবং কাজ করছেন। দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে হাঁপানি একটা শ্বাসকষ্ট। এখন রোগী আমাদের কাছে এসে প্রথমেই বলে যে কোনো ধরনের কারণে শ্বাসকষ্ট হোক, অনেক অনেক বক্ষ ব্যাধি এবং অনেক হৃদরোগের বহিঃপ্রকাশ হলো শ্বাসকষ্ট। হাঁপানি একটি শ্বাসকষ্ট, অনেক শ্বাসকষ্টের মধ্যে হাঁপানি একটি। তো হাঁপানি হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জির জন্য হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বংশগত একটা ধারার উপস্থিতি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।